টেনে টুনে কখনো কোনো সম্পর্ক টেকে না। সম্পর্কে টান থাকতে হয়। ভালোবাসার মানুষটিকে জীবনের ফার্স্ট প্রায়োরিটি বানাতে হয়। একে অপরের প্রতি বিশ্বাস আর ভরসা রাখতে হয়। একে অপরকে সময় দিতে হবে, সম্মান করতে হবে। সর্বোপরি একে অপরকে বুঝতে হবে। ভালোবাসায় দুজনকে একে অপরের জন্য সমানভাবে স্যাক্রিফাইস করতে হবে। পরিশেষে যাই হোক, এমন চিন্তা করতে হবে, দুনিয়া পাল্টে গেলেও আমাদের সম্পর্কে কোনো আঁচ লাগতে দেব না। ভালোবাসলে ভালোবাসার মতো করে ভালোবাসতে শেখো। সম্পর্কে হাজার বাধা আসবে, একে অপরের পাশে থেকে সেই বাধা অতিক্রম করতে হবে। আসসালামু আলাইকুম, আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি আমি রান্নাঘর থেকে শুরু করেছি। রান্নাঘর থেকে শুরু করলে ওইভাবে কোনো রান্না আপনাদের সঙ্গে আর ডিটেলসে শেয়ার করিনি। সব রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু ক্যামেরাটা অন করেছি। আর কি কি রান্না করেছি সেগুলো তো এক ঝলক দেখিয়ে দিলাম। গরুর গোস্ত রান্না করেছি, মুড়ি ঘন্ট, বেগুন দিয়ে ইলিশ মাছ, ডিম ভুনা, আর এই যে হিটারের পরে লইটা শুটকি হচ্ছে। খুব সাধারণ খাবার দাবারই রান্না করেছি। আহামরি ওইভাবে স্পেশাল কোনো কিছু রান্না করিনি। পোলাও রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আপারা বলল যে পোলাও খাবে না। আমার বড় জার বাড়িতে গতকাল পোলাও খেয়েছে, বলল যে আজকের পোলাও খাবো না, তুমি বোনটি একটু সাদা ভাত রান্না করো, তাহলে তৃপ্তি সহকারে খাবারগুলো খেতে পারবো। যাই হোক, আপাদের পছন্দ মতোই কিন্তু আমি সাদা ভাত করলাম। আর এই যে এখন কিন্তু সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসেছে। এখানে আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আপারা বসেছে। এখন আপারা বলতে হচ্ছে আমার বড় খালা শাশুড়ির মেয়েরা এসেছে। আর বিয়ের পর কিন্তু আমি এই যে আপাদেরকে প্রথম দেখছি। আমার বিয়ে হয়েছে 14 বছর হলো। তো 14 বছরের ভিতরে আপারা আর এখানে আসেনি, তার অনেক আগে থেকে এখানে আসেনি। আসলে যার যার সংসার হয়ে গেলে কিন্তু সবাই ব্যস্ত হয়ে যায়, ওইভাবে না সব সময় সবার কাছে যাওয়া যায় না। তো আপাদেরকে পেয়ে যে আমরা কি বলবো, এত খুশি হয়েছিলাম। অনেক কয়েকদিন আপারা আমাদের এখানে ছিল, আর সে কয়েকদিন যে কি আনন্দে আমরা কাটিয়েছি, সবাই মিলে গল্প করা, হাসাহাসি করা, মোটামুটি একটা অন্যরকম সময় কাটিয়েছি। আর আমিও তো আমার আপুদের ভিডিও দেখেছি, আর আপুদেরকে ভিডিও আমি বলেছি যে আমাদের বাড়িতে এখন মেহমান রয়েছে, ওইভাবে বিস্তারিত কোনো কমেন্টস আপুরা করতে পারবো না। তবে ইনশাল্লাহ আমি কিন্তু সবাইকে ফুল ওয়াচ দিয়েছি। ছোট্ট একটা কমেন্টস করলেও আমি কিন্তু কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। আমি কিন্তু সবাইকে ফুল ওয়াচ দিয়েছি ইনশাল্লাহ। তো সবাই খাওয়া দাওয়া করে কেউ তো ঘুমিয়ে রয়েছে, আবার কেউ বসে গল্প করছে, যে যার মতন করে সময় কাটাচ্ছে। আর এদিকে তো আমি আস্তে আস্তে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। আর খাবারের সময় আমার বড় জার মেয়ে আর মেজো জার মেয়ে দুজনে কিন্তু সবাইকে একটু আপ্যায়ন করছিল। আমি তো রান্না করে দিয়েছি, আর বাদ বাকি কাজগুলো কিন্তু ওরা দুজনেই সামলিয়েছে, আমাদের দুজন মেয়েই সামলিয়েছে। আর আমার বড় জার মেয়ে সব থালা বাসনগুলো পরিষ্কার করে দিয়েছে। আমি তারপরে তো সব কিছু একটু গুছিয়ে নিয়েছিলাম, তো অফ ক্যামেরায় সেগুলো রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি। বলল যে কাকিমা, তোমার আর পানি ছেনতে হবে না, তোমার আর পানি ধরতে হবে না। পানি ধরলে তোমার যদি কানের সমস্যাটা আরও বেড়ে যায়। যাই হোক, সকাল থেকে তুমি অনেক কাজ করেছো। তো খাওয়া দাওয়া এবং ডাইনিং পরিষ্কার করা ওই পর্যন্তই ছিল কিন্তু আমার বৃহস্পতিবারের কিছুটা অংশ। আর এখন যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুক্রবারের অংশ। আর এটা হচ্ছে শুক্রবার সকাল 10টার সময় আমি আবার ক্যামেরাটা অন করেছি। আর শুক্রবারে তো আমার কোনো রান্নার ঝামেলা নেই, যেহেতু আজকে আমার শাশুড়ি মার ওখানে আমাদের দাওয়াত। তো রাতে কিন্তু সবাই আমার এখানেই খাওয়া দাওয়া করেছিল। তো যাই হোক, ওগুলো সব আমি অফ ক্যামেরায় রেখেছি, কোনো কিছু আর ক্যাপচার করিনি। তো ভাবলাম তাহলে যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই, তাহলে আমি মনের মতন করে আজকে আমার ঘর বাড়ি একটু পরিষ্কার করে নিই। আর যেহেতু কাজের আপাও আসেনি, কাজের আপা শুক্রবার দিন ছুটি নিয়েছিল, তো কাজের আপার কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়েছিল। তো মোটামুটি আমি ড্রয়িং রুমটা একটু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে সব রুমের ফার্নিচারগুলো পরিষ্কার করেছি। তারপরে আমার রুমের এবং আমার আব্বাজানের রুমের দুই রুমেরই আমি বিছানা চাদর চেঞ্জ করেছি। আর রুমগুলোও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি, ওই যে কাজের আপা আসেনি, তার কাজগুলোও তো আমাকে করতে হবে। আর আজকে আমি রুমগুলো মুছে নেব। আমার কি বলবো, শীত হোক আর গরম হোক, প্রতিদিন রুম মুছতেই হবে। রুম না মুছলে আমার একটু ভালো লাগে না। কাজের আপা আসেনি, তা কি হয়েছে, আমি তো মুছে নিব। আর এই যে রুমগুলো মোছা, এগুলো তো আপনাদের ভাইয়া কিন্তু কিছুই জানে না। সে তো সকাল 8টার সময় আমার আব্বাজানকে নিয়ে খুলনায় গেছে পাখি কিনতে। আর আমি তো কি বলবো, অনেকটা রিল্যাক্সে ঘুম থেকে উঠেছি, 9টার পরে ঘুম থেকে উঠেছি। উঠে আস্তে আস্তে এই যে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি।
তো আমি যে সকালে ঘুম থেকে উঠে এতগুলো কাজ করেছি, মানে যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন, তারপরে যে এতগুলো কাজ করেছি এগুলো কিন্তু আপনাদের ভাইয়া কিছুই জানে না। যেহেতু সে অনেক সকাল সকালই বাড়ি থেকে বেরিয়েছে, কাজের আপা আসবে না সে জানে, তারপরও বলেছে যে বেশি একটা কাজ তুমি করবে না, যেহেতু গতকাল তোমার অনেক মানে পরিশ্রম হয়েছে, অনেক রান্নাবাড়া করেছো, মোটামুটি অনেক কাজই তুমি করেছো, তুমি একটু রিল্যাক্সে থাকবে, আজকে যেহেতু রান্নার কোনো চাপ নেই। তো যাই হোক, সে চলে যাওয়ার পরে আমি ঘুম থেকে উঠে এই যে এক এক করে কিন্তু কাজগুলো করছি, আর এগুলো কোনো কিছুই তাকে বলিনি। আর কাজের আপা তো ঘর মোছে, ঠিক আছে, সে তো তার মতন করে মোছে, এখন কি করব, তাকে তো আমার রাখতেই হয়, কিন্তু যে কোনাতে মানে কোনা কানাচে সে হাত না দেয় সেগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমার বাসাটা যেহেতু অনেকটা বড়, আমার কিন্তু মানে সব রুমগুলো মুছে আসতে অনেকটা সময় লেগে যায়। তো একটু একটু করে কিন্তু আমি সব রুমগুলো থেকে মানে আপনাদের সাথে একটু একটু অংশই শেয়ার করেছি। তো এখন রুমগুলো মুছতে থাকি আর সেই সাথে আপনাদের সাথে একটু কথা বলি। আমার আপুরা যে এত ভালোবাসা নিয়ে আমার ভিডিওটি দেখে থাকে, আমি কি বলবো, আমার কথা মানে আমার কাজ আমার আপুদের এত ভালো লাগে। কিছু কিছু আপুরা তো আমাকে সব সময় বলে, আপু তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো কিভাবে, মাশাআল্লাহ তোমার কণ্ঠ এত সুন্দর, তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো, তোমার কথাগুলো শুনতে শুনতে কখন যে ভিডিওটি শেষ হয়ে যায় আমি মানে বুঝতেই পারি না। তো আমার ভালোবাসার আপুদের এই কমেন্টসগুলো পাওয়ার পরে কি বলবো, আমার না আমার আগের কথাগুলো মনে পড়ে যায়, মানে পুরনো কিছু কথা মনে পড়ে যায় যে আমি তো কথা বলতে পারি না, আমার কণ্ঠ এত বাজে, আমি কেন ইউটিউবে এসেছি, ইউটিউবে আসার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। তো আমি বাকি কথাটুকু বলার আগে এখানে ভিডিওর বিষয়ে একটু কথা বলে নিই। আমি কিন্তু এর মধ্যে গোসল সেরে নামাজ কালাম আদায় করে নিয়েছি। আপনাদের ভাই আর আমার আব্বাজানও কিন্তু জুম্মার নামাজ আদায় করে বাড়িতে এসে আপনাদের ভাইয়া ছাদে গেছে, অনেকটা সময় হয়ে গেছে। তো এই যে আমি তাকে খুঁজতে এসেছি, কারণ এর মধ্যে আমার শাশুড়ি মা ফোন দিয়েছে যে তোমরা এখনও আসছো না কেন খেতে, অনেকটা বেজে গেছে। আর আমি এসে দেখি এই যে সে কিন্তু এখানে মুক্তা ডায়মন্ড মানে হীরা জহরত যা আছে সব কিছু খুঁজে বের করছে। মোটামুটি আমি রেগে গিয়েছিলাম, বললাম যে খিদে লেগেছে, তুমি কি তালবাহানা শুরু করেছো? তো সে বলল যে আমি খাবো, কিন্তু আমার পাখির খাবারগুলো কি আমি ঠিক মতন গুছিয়ে রাখবো না? সেটা তো হবে না, আমি খাওয়ার আগে আমার পাখির খাবারগুলো কিন্তু গুছিয়ে রাখবো। তো এই যে এখানে কিছু পাখির খাবার সে রোদে দিয়েছিল, আর মানে ছোলাগুলো বেছে নিল, পাখি খাবার খায়, সে খাবারের ভিতরে ভালো ভালো ছোলা থাকে, মানে খাবার খাওয়ার পরে সেখান থেকে কিছু ছোলা আবার বেছে নিল। আর এর মধ্যে কিন্তু এই যে আমার শাশুড়ি মার বাড়িতে চলে এসেছি, আর এসে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো ওই যে বললাম না, সবাই যখন এক জায়গা হই ওইভাবে না আর ক্যামেরাটা অন করা হয় না, তারপরে একটু একটু করেই আমি অন করেছি। তো শ্বশুরবাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে এক লাফ দিয়ে কিন্তু আমরা দুজনে চলে গিয়েছিলাম সরিষা খেতে। এই যে দেখুন, খাওয়া-দাওয়া শেষ করেই কিন্তু এক লাফ দিয়ে আমরা সরিষা খেতে চলে এসেছি। মানে দুপুরে খাওয়া-দাওয়া কমপ্লিট করে আপনাদের ভাইয়া আর আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমাদের একটা ব্যক্তিগত কাজে। তো যখন আমরা বাড়িতে ফিরবো সেই সময় দেখলাম এরকম সরিষা ক্ষেত, আর এটা দেখে বলুন তো আর কি বাড়িতে আসা যায় ওখানে না দাঁড়িয়ে। তো যাই হোক, আমার আব্বাজান তো বাড়িতে রয়েছে, আপনাদের ভাইয়া আর আমি মানে একটু বাইরে গিয়েছিলাম। তো দুজনে এত রোমান্টিক হয়ে গিয়েছিলাম কি বলবো, দুজনে তো ইচ্ছা মতন ছবি তুলেছি, ভিডিও করেছি। তো যাই হোক, যতটুকু যেভাবে সম্ভব আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি। আর এই যে সরিষা ক্ষেত, মানে যত দূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ, দেখলেই কিন্তু চোখটা পরাণটা জুড়িয়ে যায়। মানে কি বলবো, এত সুন্দর মানে সৌন্দর্য যে কেউ কিন্তু এখানে আটকে যাবে। মানে আমরা তো গিয়েছিলাম এক কাজে, আর এই ক্ষেত দেখার পরে কি বলবো, আমার তো মন চাচ্ছিল যেন ওখানেই থেকে যাই, ওখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর বেঁধে আমি ওই সরিষা ক্ষেতের পাশেই বসবাস করি। এত সুন্দর একটা ঘ্রাণ আমার নাকে আসছিল, আর কি বলবো। যাই হোক, আমি তো একদম মনে হচ্ছিল 16 বছর বয়স হয়ে গেছে আমার, সেইভাবে আমি কিন্তু এতটাই রোমান্টিকভাবে ছবি তুলেছিলাম। তো একটু আমি দূর থেকে ক্যাপচার করে দেখাচ্ছি, এখানে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারছেন সবাই কিন্তু জোড়ায় জোড়ায় রয়েছে, যে যার মতন টিকটক করছে, ছবি তুলছে, ভিডিও করছে। আর আমরাও দুজন কিন্তু আমাদের দুজনের মতন করে অনেকটা সময় ওখানে কাটিয়েছি। তো একটা সরিষার ক্ষেতে আমরা কিছুটা সময় কাটিয়ে এখন আরেকটা খেতে এসেছি। আর কি বলবো, আমার তো মন চাচ্ছিল না যে আমি বাড়িতে যাই। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম আমি একটু সরিষা ক্ষেতের মাঝখানে যাব, তুমি আমাকে একটু ভিডিও করে দিবে, একটু ছবি তুলে দিবে। সে তো অনেকটাই ভয় পাচ্ছিল, সাথে আমিও ভয় পাচ্ছিলাম, কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি যে গ্রামের মুরব্বীরা লাঠি নিয়ে ঝাঁটা নিয়ে কিন্তু দাবড় দেয়। তো সেই আতঙ্ক কাজ করছিল। তবে এই ক্ষেতটা যাদের, তাদের মেয়েরা এখানে বসেছিল, বলল আপু আপনি যান, কোনো সমস্যা নেই, মাঝখান দিয়ে যে আইল রয়েছে সে আইল
ধরে হাঁটবেন, তাহলে কোনো ক্ষতি হবে না। আপনি আপনার মতন ছবি তুলে আসেন, ভিডিও করে আসেন, কেউ কিছু বললে আমি এখানে তো আছি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এই যে ক্ষেতের মাঝখানে গিয়েছিলাম, তো মাঝখানে যাওয়ার পরে আপনাদের ভাইয়া বলছে, এখন যদি তোমাকে কেউ দাবড় দেয়, তখন আমি বলব যে আমি এই মেয়েকে চিনি না, জানি না, একে কোনোদিন আমি দেখিইনি। তো আমি তাকে বলছিলাম, তুমি কতটা বেইমান, আমাকে বিপদে ফেলে চলে যাবে। ওই যে কথায় আছে না, দুধ কলা দিয়ে মানুষ কাল সাপ পুষেছে, তো আমার অবস্থা হয়েছে তাই, যে আমাকে বিপদে ফেলে তুমি চলে যাবে। তো যাই হোক, আমরা একটু মজা করছিলাম। আর আমিও তাকে বলেছিলাম যে আচ্ছা, আজকে থেকে আমি আর তোমাকে রান্না করে খাওয়াবো না, আমাকে বিপদে ফেলে যখন তুমি চলে যাবে। তো এই যে আমরা এরকম বকবক করছিলাম, আর আমি কিন্তু সামনের দিকে চলে যাচ্ছি। আবার আমিও চিন্তা করছিলাম যে এখানে তো অনেক সময় চুচো ইঁদুরে বাসা বাঁধে, যদি একটা চুচো ইঁদুর দাবড় দেয়, তাহলে তো আমি কোন দিকে যাব সেটা তো আমি খুঁজে পাবো না। তো এটা নিয়ে না আমি একটু এখানে হাসছিলাম যে এখন যদি একটা সাপ পোকায় আমাকে দাবড় দেয়, তাহলে আমি কোথায় যাব। তো যাই হোক, অনেকটা সময় কিন্তু আমরা দুজন ওখানে কাটিয়েছি, অনেক মজা করেছি। আমার আব্বাজান থাকলে কিন্তু আরও ভালো লাগতো। তো দুজনে মিলে সরিষা খেতে অনেকটা সময় কাটিয়েছি। আর এখন তো দেখলেই বুঝতে পারছেন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা একটু নার্সারিতে এসেছি কিছু গাছ নেওয়ার জন্য। আপনাদের ভাই একটু ফলের গাছ দেখছিল, তবে মানে রাত হয়ে গেছে যেহেতু, ফলের গাছগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না যে কোনটা ভালো হবে কোনটা খারাপ আছে। অনেক মানে ভালো মন্দ মিলিয়ে তো এখানে রেখে দিয়েছিল। আর আমি তো একটু ফুল গাছ দেখছিলাম, এখান থেকে আমি 4টা ফুল গাছ নিয়েছি। তো কী ফুল গাছ নিয়েছি সেগুলো পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আপনারা আমার সঙ্গে একটু গাছ দেখতে থাকুন। আর ওই যে আমি কিছু কথা বলছিলাম, তারপরে তো ভিডিওর বিষয়ে কথা বলতে বলতে আমি বাকি কথাটুকু শেষই করতে পারলাম না। যাই হোক, আমাকে তো অনেকভাবেই মানে আঘাত করেছিল কথা দিয়ে, যেন আমি ইউটিউব থেকে চলে যাই, আমি যেন ইউটিউবে আর কাজ না করি। তবে ওই কথাগুলো মানে ওই কমেন্টসগুলো পড়ার পরে আমার মনের ভিতরে অন্যরকম একটা জেদ কাজ করেছে। আর আপনাদের ভাই আমাকে এত উৎসাহ দিয়েছে, বলেছে কে কি বলল সেটা তোমার দেখার বিষয় না, জানার বিষয় না, তুমি কেমন তুমি তো সেটা জানো। তো যাই হোক, পরের কথায় তুমি কান দিবে না, তুমি তোমার মতন কাজ করে যাও। আর এখন আমার কলিজার আপুদের কমেন্টস পেলে আমার যে এত ভালো লাগে, মানে কিছু আপু বলে যে আপুদের মন খারাপ থাকলে যখন আমার ভিডিও দেখে, আমার কথাগুলো শুনলে নাকি আপুদের মন ভালো হয়ে যায়। এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। ইউটিউবে আমি কি পাবো সেটা আমি জানি না, কিন্তু ইউটিউবে আসার পরে আমি কিছু ভালোবাসার আপুদের পেয়েছি, যাদেরকে আমি সারা জীবন মনে রাখবো। আর আমি যদি সারা জীবন ইউটিউবে নাও থাকি, তবে আমি আমার সাধ্য মতন চেষ্টা করব সবার পাশে থাকার। তো যাই হোক, অনেক বকবক তো করলাম, আর সেই সাথে আমিও কিন্তু ভিডিও শেষে চলে এসেছি। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিবেন, ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।